লাল শাড়িতে প্রেয়সী পর্ব 15। লেখনীতে ফাতেমা ফারিয়াল, কণ্ঠে সাবিনা। সে হাত বাড়ালো রিধির দিকে। আদিল মীর শুনে রিধিতা ঠান্ডা গলায় সালাম দিল, আসসালাম আলাইকুম। আদিল মুহূর্তে অবাক হয়ে গেল রিধিতার সরলতা দেখে। অতঃপর নাটকীয় ভঙ্গিতে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আহিয়া বিরক্ত হয়ে কনই দিয়ে ভাইয়ের পেটে গুঁতো মারল, যা এখান থেকে। আদিল আহিয়ার টেনে নিয়ে বলে, যাব না আদিলের বাচ্চা, তোকে একটা লাথি মেরে উগান্ডায় পাঠাই দিব। দে না, আমার তো উগান্ডা যাওয়ার অনেক দিনের ইচ্ছা। রাগে কাঁপতে লাগলো আহিয়া, চিৎকার করে বলল, চাচি আম্মা, তোমার ছেলেরে কিছু বলো। রান্নাঘর থেকে হালিমা বেগম কড়া গলায় বললেন, আদি, জ্বালাস না ওদের। আদিল হেসে পিছু হাঁটল। রিধির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, বাই বিউটিফুল। আবার আহিয়ার চুল টেনে দিয়ে একটা ভেঙচি মেরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তাদের ভাই বোনের কাণ্ড দেখে আনিকা আর রিধি দুজনেই অবাক, কিন্তু এর মধ্যে হঠাৎ রিধির চোখ আটকালো একটা সবুজ চোখলা কালো কুকুর ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। রিধি ভয়ে দুপা পিছিয়ে গেল। অবুঝ প্রাণীটা খেলতে চায় ভেবে আরেকটু এগিয়ে এলো। এতে রিধি ভয়ে তীব্র চিৎকার দিয়ে ছুটে পালালো। কুকুরটাও দৌড়ে গেল তার পিছু নিয়ে। এরপর শুরু হলো ছোটাছুটি। হালিমা বেগম দৌড়ে এসে দাঁড়ালো আহিয়াদের পাশে। আহিয়া চেঁচিয়ে বলল, আরে থাম, ও কিছু করবে না তোকে। রিধি কিন্তু কে শুনে কার কথা। মুহূর্তে ড্রয়িং রুমে শুরু হলো হট্টগোল। সোফায় এপার ওপার টেবিল ঘুরে রিধি প্রাণপণে ছুটছে, তার পিছু পিছু কুকুরটা। এমন সময় দরজা দিয়ে ঢুকলেন আহাদ রাজা আর আমজাদ মীর। দুজনেই শব্দ হয়ে গেল সামনের দৃশ্য দেখে। আহাদ থমকে দাঁড়িয়ে রিধির ছুটোছুটি দেখছে। লাল চুড়িদার পরা মেয়েটা যেন আতঙ্ক বাতাসে ভেসে বেড়াচ্ছে। চুল এলোমেলো হয়ে গেছে। আমজাদ মীরও বিস্ময়ে তাকিয়ে রইলেন। ঠিক তখনই ভয়ে দিশেহারা রিধি ছুটে গিয়ে সোফা এক লাফে কোলে উঠে পড়ল। ঘরে নিঃশব্দতা থেমে এলো। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। সিরাজ এসে হাঁপাতে হাঁপাতে আহাদের সামনে দাঁড়ালো। আহাদের চোখের ইশারায় গুটিসুটি হয়ে এক কোণে গিয়ে বসলো। এক মুহূর্ত পর আমজাদ মীর গভীর কণ্ঠে বললেন, এবার নামতে পারো মেয়ে, ও তোমাকে কিছু করবে না। গভীর কণ্ঠে যেন বজ্রপাত হলো। রিধি চকিয়ে তাকালো যে আমজাদ মীরকে সে একদিন শুধু টিভি আর পত্রিকায় দেখছে, আজ তারই কোলে বসে আছে। ধড়াক করে নেমে দূরে চটকে দাঁড়ালো। আমজাদ মীর ছেলের দিকে একবার তাকিয়ে মাথা নেড়ে ভিতরে চলে গেলেন। আহিয়ার আনিকা মুখ চেপে হেসে ফেলল। রিধি একবার এদের দিকে তাকালো, তারপর চোখ পড়ল আহাদের দিকে। তার দৃষ্টি যেন ঝলন্ত অঙ্গি শিখা, চোখ রঙিন, সোয়াল শক্ত হয়ে আছে। রিধির বুক ধুকধুক করে উঠল। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহাদ বোধ নিয়েই ধীরে ধীরে এগিয়ে এলো আর গলা ভারী হয়ে উঠল, এই আল্লাহর বান্দি, এই আমারে তোর চোখে পড়ল না? আমার বাপের কোলে গিয়েই লাফিয়ে উঠতে হলো। হা, আমার কোলে উঠলে আমি কি তোকে মানা করতাম? আমি কি তোরে কোলে নিতাম না? রিধি কাঁপা কাঁপা গলায় বলল, আমি তো কারোর কোলেই উঠতে চাইনি। ও তো ভুল করে। আবার ভুল করে? না না না, ভুল করে না। তাহলে কি ইচ্ছে করে? না না না, ইচ্ছে করেও না। আহাদ দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, রিধি, আম্মু। একটা চিৎকার দিয়ে আতঙ্কে রিধি হালিমা বেগমের আড়ালে গিয়ে লুকালো। আহাদ একটু এগিয়ে গিয়ে
সিরিয়াসের সামনে হাঁটু গড়ে বসে রিধির চোখের দিকে তাকিয়ে বলল, সিরিয়াস, ভালো করে মনে রাখবি এই চেহারা। এরপর থেকে যতবার এই বেডিতে দেখবি ততবার দৌড়ানি খাওয়াবি, তা না হলে তোর খাওয়া বন্ধ। কত বড় সাহস আমার চোখের সামনে আমারে রেখে আমার বিয়েত্তা বাবার কোলে উঠে। বজ্জাত বেডি। রাগে তার বুক উঠানামা করছে, চোখে জ্বলন্ত আগুন, যেন সেই দৃষ্টির তাপে রীতি ফুলে ছাই হয়ে যাবে। সূর্যটা পশ্চিম আকাশে হেসে পড়েছে, আলো এখনো গাঢ় নীল আকাশে তীব্রভাবে লেগে আছে, তবে হালকা সোনালি আভা চারদিকে ছড়িয়ে দিয়েছে। মেয়ের হাউসের ড্রয়িং রুমে সেই আভা এসে মিশেছে ভারী পর্দা আর কাঠের আসবাবে। ঘরে উপস্থিত সবাই কোনো না কোনো ভঙ্গিতে বসে আছে, ভারী গভীর পরিবেশ। আফরোজা শেখ সবেমাত্র বাইরে থেকে ফিরে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসলেন, হাতে ধরা ঠান্ডা পানির গ্লাস থেকে ছোট ছোট চুমুক নিচ্ছেন। তার পাশে গভীর মুখে বসে আছেন আমজাদ মীর, আর উপর পাশে আসপাক মীর। সামনে সোফার হেলান দিয়ে বসে আছে আহাদ, কিন্তু তার চোলায় শক্ত হয়ে আছে, চোখের ভেতরে রাগের লাল রেখা স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগে ঘটনার উৎপাত এখনো তার শরীর থেকে যায়নি। হালিমা বেগম এসে নীরবে কফির কাপ হাতে ধরিয়ে দিলেন। আহাদ একবার মায়ের দিকে তাকিয়ে কাপ নিল, তারপর দৃষ্টি সরল বাবার দিকে। বিস্মিত চোখে সে বাবাকে পরখ করতে লাগলো। তার চেয়ে কি তার বাবাকে বেশি সুদর্শন? মনে মনে হিসেব করলো, হ্যাঁ, স্বীকার করতেই হবে, বাবা আসলেই তার চেয়ে ফর্সা। বয়স হলেও চেহারার উজ্জ্বল আছে, কিন্তু তাই বলে তার প্রেয়সী গিয়ে তার বাবার কোলে উঠবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। আফরোজা শেখ তীক্ষ্ণ নজরে ছেলের চেহারা লক্ষ্য করলেন। চোখে ভাঁজ পড়া, ভ্রুতে রাগ জমে আছে আহাদের। এক ঝটকা কাশির শব্দ করে তিনি বললেন, এভাবে তোমার বাবাকে দেখছো কেন? আবার কি নিয়ে তেজি শুরু হলো দুজনের মধ্যে। আফরোজার কণ্ঠে বিঘ্ন হওয়ার প্রশ্নে মুহূর্তেই আমজাদ মীরের চোখে ছেলের দিকে গেল। তিনি গলা কাকানি দিয়ে শিরধারা সোজা করলেন। হাত এবার সোজা হয়ে মায়ের দিকে তাকালেন, চোখে কোনো বনিতা নেই, সরাসরি গলায় বলল, আম্মা, তোমার স্বামীকে একটু সামলে রাখো। হুটহাট যাকে তাকে কোলে নিয়ে বারণ করো, এতে আমার লোকসান হয়। আফরোজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এমন কথা শুনে। তিনি কড়া দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। আমজাদ মীর ততক্ষণ ঠোঁট ভিজিয়ে ব্যস্ত ভঙ্গিতে বললেন, তোমার ছেলে উল্টাপাল্টা বলছে, বিশ্বাস করো আমি কিছুই করি নাই। তোমাকে ফাঁসাচ্ছে তোমার ছেলে। সরি, আমাকে ফাঁসাচ্ছে তোমার ছেলে। দেখো, আমি ওর নামে মামলা দেব। আমার হয়ে তুমি কেসটা লড়ো প্লিজ। আহাদ দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, কেস আমি নিব তোমার নামে আম্মা, কেস আমি দিব তোমার নামে আম্মা, তুমি আমার হয়ে লড়বে। এই দৃশ্য দেখে আসপাক মীর হাহাকার করে উঠলেন, থাম তোরা, মাথা কি খারাপ হয়ে গেছে? দুই বাবা ছেলে একে অপরের নামে কেস করতে যাচ্ছিস? ভাবি যে ক্রিমিনাল লয়ার, সেটা ভুলে গিয়েছিস নাকি? কথাটা শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল দুইজন। বাবা ছেলে দুইজনে একে অপরের দিকে তাকালো, আশ্চর্যজনকভাবে একই সঙ্গে হতাশ মুখে। দুইজনেই গভীর ভঙ্গিতে সোজা হয়ে বসলো, যেন কিছুই হয়নি। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো আহিয়া, আনিকা আর রিধিতা।
সেই ঘটনার পর থেকে আহিয়ার ঘরে গুটিসুটি মেরেছিল, কিন্তু বিকেলের আলো ফিকে হয়ে আসছে। এখন আর দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে, তাই তারা নিচে নামলো। নামার সময় রিধির চোখে পড়ল আমজাদ মীর, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এখন নিজের স্ত্রীর কাছে যেন একেবারে মিয়ে আছেন। এটা রিধির কাছে নতুন অভিজ্ঞতা। যাকে টেলিভিশনে সর্বদা গভীর কঠোর ভঙ্গিতে দেখা যায়, তিনি যে স্ত্রীর সামনে এভাবে নমনীয় হতে পারেন সেটা যেন বিশ্বাসই করতে পারছেন না। তাদের আসতে দেখে আফরোজা শেখ দৃষ্টি ঘোরালেন। রিধি আর আনিকা সম্মান জানিয়ে সালাম দিল। আফরোজা মৃদু এসে উত্তর দিলেন, তোমার নাম কি? তোমার নাম রিধিতা না? রিধি মাথা নিচু করে ধীরে ধীরে বলল, জি আন্টি। চলে যাচ্ছ? জি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। ও আচ্ছা। কিছুক্ষণ পর করে গভীরভাবে তাকিয়ে রইলেন আফরোজা শেখ। তার সেই দৃষ্টি যেন ভীত যাচ্ছে রিধির অন্তর। রিধি মাথা অস্বস্তিতে মাথা আরো নিচু করে ফেলল। এদিকে আহাদের ব্রু মাঝখানে কুচকানো ভাঁজ পড়ে গেল। তার চোখে মুখ খিচে উঠল। ধীরে ধীরে সে বাবার কাছে ঝুঁকে পিস করে বলল, তোমার হিটলার বউ আমার প্রেয়সীর দিকে এভাবে তাকাচ্ছে কেন? তার নজর ভালো মনে হচ্ছে না, সাবধান করে দাও। আমজাদ মীর কটমট করে তাকালেন ছেলের দিকে, কিন্তু মুখে কোনো কথা বললেন না। তিনি আর আনিকা বিদায় নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। আহাদ তাদের যাওয়া দেখেই চেয়ে রইল। চোখের গভীরতা যেন ডুবে যাচ্ছে হৃদির ছায়ায়। তার ঠোঁটের কোণে ফুটল এক রহস্যময় বাঁকা হাসি। মীর হাউসের মূল দরজা বেরিয়ে বাহিরে আসতেই রিধিতা আর আনিকা থমকে দাঁড়িয়ে গেল। সামনে থেকে হেঁটে আসছে আদনান। মাফা পদক্ষেপে এগিয়ে আসছে, চোখ দুটো ধারালো, যেন কারো ভিতরটা বিদ্ধ করে দিতে পারে। তাকে দেখে রিধিতার বুকের ভেতর কেমন জানি একটা হালকা অস্বস্তি লাগলো। পাশে আনিকাও অবাক হয়ে স্থির দাঁড়িয়ে রইল। সে এগিয়ে আসছে নিজের সুলভ লিপিত ভঙ্গিতে, সাদা শার্টের হাতা গোটানো, চোখে ক্লান্ত অথচ কঠিন দৃষ্টি। তার চোখে আটকে রইল রিধিতার মুখে কয়েক মুহূর্তের জন্য, কিন্তু ঠোঁটে কোনো ভঙ্গিমা নেই। এক মুহূর্ত দাঁড়িয়ে থেমে আবার সোজা ভিতরে চলে গেল। আনিকা পিছন ফিরে তাকিয়ে রইল তার চলে যাওয়া পর্যন্ত। আলো ছায়ার ফাঁক দিয়ে আদনানের অবশ্যই মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। তারপর ফিসফিস করে রিধির দিকে তাকিয়ে বলল, এইটা আবার কে? আহাদ রাজা মীরের বড় চাচার ছেলে আদনান মীর। আনিকা ভ্রুকুঁচকে আবার সেদিকে তাকালো। এর নাম তো কখনো শুনি নাই। শুনবি কেমনে? সে একজন ডাক্তার, রাজনীতি পছন্দ করে না, তাই সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখে। আনিকা হেসে ফেলে। এই গভীর লোকটা ডাক্তার? এত রাগ নিয়ে রোগীদের চিকিৎসা করে কেমনে? রিধির ঠোঁট কামড়ে হাসি সামলে নিয়ে বলে, আমার তো মনে হয় রোগীদের থাবড়ায়া সুস্থ করে দেয়। এই কথা শুনে দুজনেই হাসতে ফেটে পড়ল। রিধি হাঁটু ধরে হেসে নিতে পড়ল আর আনিকার চোখ মুছতে বলল, তুই আসলে একটা পাগল। হাসির রেশ কাটতে না কাটতে তারা গেট পেরিয়ে বাইরে বের হয়ে গেল। দুজনেই বাসার পথ আলাদা। আনিকা একটা রিক্সা থামিয়ে উঠে চলে গেল। রিধি একটু হেঁটে সামনে গলি থেকে রিক্সা নেবে ভেবে এগিয়ে গেল। হঠাৎ তার সামনে এসে থামলো কয়েকটা কালো গাড়ি। গর্জে উঠল ইঞ্জিন। মুহূর্তেই চারপাশ যেন থমে গেল। রিধিটা এক ঝলকে চিনে ফেলল, এগুলা আহাদ রাজার গাড়ি। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো, কণ্ঠ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিল, বুকের ওপর টেনে নিল আরো শক্ত করে। তার হাতে তালু ঘামে ভিজে গেল। বুকের ভেতরটা যেন ধপধপ শব্দ করছে। মনে হলো চারপাশে সবাই শুনে ফেলবে। মনে মনে শব্দ করল রিধি, কিছুক্ষণ আগেই তো মীর হাউসে ছিল। এত দ্রুত? আবার দ্রুত মাথা নড়িয়ে নিজেকে সামনে নিল। ড্রাইভার নেমে এসে ভদ্রভঙ্গিতে বলল, গাড়িতে উঠুন ম্যাম। কিন্তু রিধি দাঁড়িয়ে রইল।
এক জায়গায়। ভেতরে ভেতরে দৌড়ে পালাতে চাইছে, তবু পা নড়ছে না। বাসায় সবাই ছিল বলে তখন বেঁচে গেছে, নইলে নিশ্চিত কানে ধরে উঠবোস করতে হতো তার। হঠাৎ আহাদ রাজা ভেতর থেকে গর্জে উঠল, আপনাকে কি আমার আলাদা করে ইনভাইট করতে হবে? রীতির বুক ধুপাস করে নেমে গেল নিচে। সে দ্রুত ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করলো। ঠিক তখনই আবার সেই বোয়াল গর্জন কানে এলো। আহাদ রাজা সবকিছুতেই দুবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। পা জমে গেল রিধির, নিঃশ্বাস গলা আটকে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো গাড়ির ভেতরে। আহাদ আগের ভঙ্গিতেই বসে আছে, কিন্তু এবার মাথাটা সামান্য কাত করে তাকিয়েছে রিধির দিকে। ঠোঁটের কোণে অদ্ভুত কঠিন হাসি। দু আঙ্গুল তুলে ইশারা করলো কাছে আসতে। বাধ্য হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো রিধিতা। বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো হৃৎপিণ্ড। অবশেষে সে গাড়ির কাছে গিয়ে একটু দাঁড়িয়ে থেমে ভারী শ্বাস নিয়ে আস্তে করে ভেতরে ঢুকে বসলো। গাড়ি চলতে শুরু করলো। ভেতরে নীরবতা। তার বুক এখনো দ্রুত ওঠানামা করছে, হাত কাঁপছে। আহাদ কোনো কথা বলল না, শুধু সোজা সামনে তাকিয়ে শক্ত হয়ে বসে রইল। রীতি কয়েকবার আরো চোখে তাকালো তার দিকে, আবার তাড়াহুড়ি মুখ পেরিয়ে নিল। এরপর সেও সোজা সামনে তাকিয়ে রইল। তবে সে বুঝল না আহাদ সামনে আয়নার দিকে একবার তাকিয়েই দেখছিল। রিধি নিজের ব্যাগ আড়ে ধরে ঠোঁট কামড়াচ্ছে বারবার, উত্তেজনায় হাত কাঁপছে। তার প্রেয়সীর হাবভাব দেখে আহাদ হালকা মুচকি হাসল। ওয়াশরুম থেকে বের হয়ে আদনান তোয়ালে দিয়ে মুখ মুছল। পানির ফোঁটা চুল বেয়ে গলিয়ে পড়ছে গলায়। আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিজেকে পরখ করল। মুখে দাড়ি গোঁফের হালকা রেখা ফুটে উঠছে, চোখের গভীরতা, ভ্রু কুঁচকে থাকা স্বভাবসুলভ গভীরতা, সবকিছু যেন তার ব্যক্তিত্বের আরো ভারী করে তুলছে। কিন্তু তার চোখে দ্রুত চলে গেল বেকুশ শেলফের দিকে, তারপর টেবিলের দিকে, সেখানে রাখা একটা ছোট প্যাকেট। সে নিঃশ্বাস নিয়ে এই এক মুহূর্তে চোখ বন্ধ করলো, মাথাটা সামান্য উঁচু করে রাখলো, যেন নিজেকেই কিছু বোঝাচ্ছে। তারপর দরজার কাছে গিয়ে হালকা গলায় ডাক দিল, আদিবা, আদিবা। কিছুক্ষণের মধ্যেই টুপটাপ শব্দ তুলে দৌড়ে এলো আদিবা। চোখে ঝিলিক, চুল হালকা এলোমেলো হয়ে আছে, হয়তো খেলছিল। কি হলো ভাইয়া, ডাকছো? আদনান মাথা নেড়ে টেবিলের দিকে ইশারা করলো, ওইটা নিয়ে যা। আদিবা এগিয়ে গিয়ে হাতে নিল প্যাকেটটা। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি আছে এর ভিতর? বলতে না বলতেই প্যাকেটটা একটু ফাঁক করে উকি দিল ভিতরে। মুহূর্তেই তার চোখে খুশিতে ঝিকঝিক করে উঠল। চকলেট! আদনান কোনো উত্তর দিল না, শুধু আস্তে আস্তে কয়েক কদম হেঁটে গিয়ে বিছানায় বসল। ঠান্ডা চোখে বোনের খুশি দেখা শেষ করে নরম স্বরে বলল, তুই আর আহি ভাগ করে নিস। আচ্ছা ভাইয়া। বলেই আদিবা লাফিয়ে চলে গেল। আদনান বসে রইল স্থির হয়ে, দরজার দিকে তাকিয়ে যেন কিছু ভেবে যাচ্ছিল। চোখের কোণে হালকা ক্লান্তি, ঠোঁটে কোনো শব্দ নেই। আদিবা দৌড়ে গিয়ে আহিয়ার রুমে ঢুকলো। হাতে ধরা প্যাকেটটা এগিয়ে দিয়ে খুশিতে বলে উঠল, এই নাও তোমার চকলেট। আহিয়া চমকে তাকালো, চকলেট? কে দিয়েছে? আদনান ভাইয়া। আদনান ভাইয়া? আহিয়া থমকে গেল। বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি গরম হয়ে উঠল। মনে পড়ল গতকাল আদিল ও চকলেট খেয়ে ফেলায় কতটা চেঁচামেচি করেছিল। তবে কি আদনান ভাই সেটা শুনে ফেলেছে? তাই হঠাৎ আজকে ভাবনায় ডুবে গিয়ে ঠোঁট কামড়ে বসে রইল। কিন্তু তার চিন্তার মাঝে আদিবা আবার খোঁচা দিল, এত খুশি হইও না, আমার জন্য এনেছিল, তাই তোমাকে দিলাম। মুখটা উল্টো আদিবা চলে গেল। আহিয়া
কিছুক্ষণ বোকার মতো বসে রইল, মাথা ঝুঁকিয়ে সব চিন্তা দূরে ঠেলে দিল। একটা চকলেট খুলে মুখে দিতেই হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ল আদিল। সে লাফিয়ে এসে ঠপাস করে বিছানায় পড়ল। আহিয়া খেঁচিয়ে উঠল, আমার রুমে কেন আসছিস তুই? যা এখান থেকে। আদিল ভঙ্গিমা করে শুয়ে বসল। আমি কেন যাব? যাবি তো তুই এ বাড়ি ছেড়ে, শ্বশুরবাড়ি চলে যাবি। আহারে, ভেবেই আমার এখনই কান্না আসতেছে। আদি, আমি তোর ঘাড় মুটকে দিব। আদিল এক ঝটকায় হাত বাড়িয়ে আহিয়ার হাত থেকে চকলেটটা ছিনিয়ে নিল। মুহূর্তেই মুখে পুরে দিল। উঠে লাফাতে লাফাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শাকচুন্নিরা এটাই করে।